আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের কুমিল্লা বোর্ড 2024 আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো এবং পথের ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। যদি ঘটনাটাকে আমরা একটু বুঝি তাহলে এই যে রেড কালার হচ্ছে এটা বস্তু, এই বস্তুটাকে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটার ভর 2 কেজি দেওয়া আছে এবং 10 সেকেন্ড সময় ধরে এই বলটা ক্রিয়াশীল ছিল। এরপরে বলটা ক্রিয়াশীল ছিল না, কিন্তু একটা বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করতেছো তার কি হচ্ছে, বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বলের ফলে ত্বরণ সৃষ্টি হয়, বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিন্তু বস্তুটা কি, যখন বলটার সাথে সাথে সরাই নিলা, বস্তুটা কিন্তু সাথে সাথে থেমে যায় না, বস্তুটার বেগ ধীরে 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 হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে পেতে একসময় 0 হয়ে যায়। তার মানে বলের ক্রিয়া যে 10 সেকেন্ড ছিল, এটা দ্বারা কিন্তু তোমাকে বোঝাচ্ছে যে 10 সেকেন্ড সময় ধরে বস্তুটার ত্বরণ হয়েছিল। 10 সেকেন্ড সময় ধরে বস্তুটা কী হয়েছিল, ত্বরণ হয়েছিল। এটা বোঝাচ্ছে যে 10 সেকেন্ড সময় ধরে এই বলটা ক্রিয়াশীল ছিল। পরবর্তীতে যেহেতু এই বলটা ক্রিয়াশীল ছিল না, তার মানে পরবর্তী অংশে কিন্তু সে থেমেছিল না, সে এখান থেকে ধীরে ধীরে তার বেগ আবার হ্রাস পাওয়া শুরু করছে। কেন? কারণ এই বিপরীত দিকে একটা বল ছিল, ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে বলটা যখন তুমি সরাই নিছো, এখান থেকে তার বেগ কমা শুরু হয়েছে, কিন্তু তারপরেও সে কিছু দূরত্ব অতিক্রম করার পর থেমে গেছে। বল সরিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা বস্তু থেমে যায় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে সে এই 10 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা S1 ধরি। পরবর্তীতে যখন বল ছিল না, যখন তার মন্দন হচ্ছিল, তখন সে যে দূরত্ব অতিক্রম করছিল সেটাকে আমরা S2 ধরে নেই এবং এখানে একটা বাক্স রাখা আছে। ঠিক আছে, এটাতে এই বস্তুটাকে ফেলানোই হচ্ছে উদ্দেশ্য এবং এই বাক্স থেকে বস্তুটা যেখানে রাখা আছে এই পুরো ডিস্টেন্সটা কত, এই পুরো ডিস্টেন্সটা কিন্তু দেওয়া আছে। কত সেটা হচ্ছে 584 মিটার। তার মানে এইটা হচ্ছে 584 মিটার, 584 মিটার। ওকে, এই বাক্সটা এত দূরে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখো এখান থেকে বলটা তুমি সরাই নিলা, তাহলে বস্তুটা এখান থেকে আবার যাচ্ছে, কিন্তু তার বেগটা ধীরে ধীরে কমতেছে। কেন? ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে। কমতে কমতে সে কত দূর পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে? যতক্ষণ না পর্যন্ত তার বেগটা শূন্য হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বস্তুটা যেতে থাকবে, দূরত্ব অতিক্রম করতে থাকবে। তার মানে ধরে নিলাম যে এই দিকে, অর্থাৎ এই জায়গা থেকে এই পাশে যে কোনো একখানে স্থানে, এইটাতে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, আরও বাইরে হতে পারে, যে কোনো একখানে তার শেষ বেগটা কত হবে বলো তো? তখন 0 হবে, তখন বস্তুটা থেমে যাবে। তাহলে এইখানে যেভাবে সে দূরত্ব অতিক্রম করতেছে সেটা এক নিয়মে পড়তেছে, এইটা আরেক নিয়মে পড়তেছে। কেন? এখানে ত্বরণ হচ্ছে, এখানে মন্দন হচ্ছে। তাহলে এইটা এক সূত্র দিয়ে বের করতে হবে এই দূরত্বটা, এইটা আরেক সূত্র দিয়ে বের করতে হবে। ঠিক আছে, এই দুইটা আলাদা আলাদা সূত্র ইউজ করব। এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে যে বস্তুর উপর পথের গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। বস্তুর উপর পথের গতি ও ঘর্ষণ সহগ। আচ্ছা, তো আমরা ফর্মুলা কি জানি? F = মিউ ইন্টু আর। F = মিউ আর, অর্থাৎ ঘর্ষণ বল সমান ঘর্ষণ সহগ ইন্টু কি, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এবং এই বস্তুটার ক্ষেত্রে প্রতিক্রিয়া বল কি? বস্তুর প্রতিক্রিয়া বলটা ওজনের সমান। কেন ওজনের সমান? আনুভূমিক তলে যদি বস্তু রাখো, এই বস্তুর ওজনটা কাজ করতেছে নিচের দিকে, এবং নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যেহেতু এটা একটা আনুভূমিক তল, তাহলে ওজন যেহেতু নিচের দিকে কাজ করতেছে, এই বস্তুর উপর তলের যে রিয়াকশন বা প্রতিক্রিয়া সেটা উপরের দিকে কাজ করতেছে বিপরীত দিকে। তাহলে ওজন কাজ করতেছে নিচের দিকে, রিয়াকশন কোন দিকে? উপরের দিকে। এবং এই দুইটা সমান এবং বিপরীতমুখী, কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মান সমান হয়। ঠিক আছে, আচ্ছা, এই কারণে এই রিয়াকশনটাকে ওজন দ্বারা কি করতে পারি? আমরা রিপ্লেস করতে পারি, লিখতে পারি মিউ ইন্টু ওয়েট। কথা কি বোঝা গেল? শুধুমাত্র আনুভূমিক তলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, অন্যান্য শর্তে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বের করব মিউ এর মান। তাহলে মিউ সমান কি হবে? মিউ সমান এই এফ এর নিচে ডব্লিউটা ভাগ হয়ে যাবে, মিউ সমান F/W। এফ মানে কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কত? ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন, এই যে 3 ডিভাইডেড ওজন কত? ওজন হচ্ছে বস্তুর ভর কত দেওয়া আছে বলো? 2। এটাকে যদি আমরা 9.8 দ্বারা গুণ করি তাহলে তো ওজনটা পেয়ে যাচ্ছি। তাহলে এইটা এখন যদি ক্যালকুলেট করি, এখান থেকে কিন্তু মিউটা বের হয়ে আসবে। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে মান পাবো হচ্ছে 0.153। 0.153 কি? একক কি? একক আছে কি? নাই। কেন? ঘর্ষণ বল, ওজনও একটা বল, তাহলে দুইটা বলের অনুপাত, একক নেই। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের গতি ও ঘর্ষণ কিন্তু বের হয়ে গেল। এরপর আমরা ঘ নম্বরটা সলিউশন করবো, একটু দেখো। তাহলে আমরা কিন্তু বুঝছি ঘটনাটা কি। হ্যাঁ,
ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। কখন সফল হবে? যখন এই বস্তুটার এই দূরত্ব এবং এই দূরত্ব, এই দুইটা দূরত্বের যোগফল 584 থেকে বেশি হবে। তখন কি হবে? তখন ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে। কেন? কারণ এই বাক্সটা 584 মিটার দূরে রাখা আছে। তাহলে যদি এই বস্তুটা দূরত্ব অতিক্রম করতে করতে এই 584 থেকে বেশি দূরে যেতে চায়, তাহলে সে এই বাক্সের মধ্যে পড়ে যাবে, ফেলা সম্ভব হবে। আর যদি 584 চেয়ে কম দূরত্বে সে অবস্থান করে, এই বস্তুটা টোটাল দূরত্ব 584 চেয়ে কম হয়, তার মানে কি? সে তো বাক্স পর্যন্ত পৌঁছাতেই পারেনি, তাই না? এখন আমরা S1 এবং S2 বের করব। তাহলে S1 যে বের করবো, এখানে তো টাইম দেওয়া আছে, তাহলে আমরা করব কি? এখন আমরা সূত্র ইউজ করবো যে S1 = ut + ½ at²। ঠিক আছে? এখন এখানে মানগুলো বসাও। কার কার মান জানি, কার কার মান জানি না, সেটা আমরা দেখি। এখন আদিবেগ কত? 0। কেন 0? কারণ এই বস্তুটাকে স্থির অবস্থান থেকে বল প্রয়োগ করা শুরু হয়েছে। এখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার এখানে তো লেখা নাই, ঠিক আছে, এখানে তো বেগ দেওয়া নাই, বেগও তো দেওয়া নেই। বেগ কি দেওয়া আছে? বেগ দেওয়া নেই। যদি দেওয়া থাকতো তাহলে সেটাকে আমরা আদিবেগ ধরতাম, যেহেতু দেওয়া নেই তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0। তাহলে এই টার্মটা 0। এখন থাকে কি? ½ at², ½ × a। এ মানে কি? ত্বরণ। এখন এইটুকু অংশে ত্বরণটা বের করে নিবা এখান থেকে। কিভাবে? আমরা জানি F = ma, তাই না? F = ma। তাহলে a সমান কি হবে বলো? F/m। এখন বল কত প্রয়োগ করা হয়েছিল বলো? বল কত প্রয়োগ করা হয়েছিল বলো? বল প্রয়োগ করা হয়েছিল 10 নিউটন। বল প্রয়োগ করা হয়েছিল 10 নিউটন। 10, আচ্ছা, এটাকে ধরলাম F। কিন্তু 10 নিউটন যে প্রয়োগ করছি, 10 নিউটন তো কার্যকরী না। 10 নিউটন বল যে প্রয়োগ করছি, পুরো বলটাই তো ত্বরণ সৃষ্টি করেনি। কেন? কারণ এখানে একটা বাধা ছিল না উল্টা দিকে। তাহলে এই বলটা এই 10-এর 3কে নষ্ট করে ফেলবে। তাহলে এটা বিয়োগ করবো, F - F ডিভাইডেড কি m। তাহলে ত্বরণটা পেয়ে যাবো। কথা কি বুঝলা? কেন বিয়োগ করলাম? কারণ 10-এর ফলে তো ত্বরণটা সৃষ্টি হয়নি। ত্বরণ সৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি 7-এর ফলে। কেন 7-এর ফলে? কারণ এই দিকে 10, এই দিকে 3। এই 10 থেকে 3 বাদ যাবে, 7 থাকবে, সেটাই উপরে করলাম আর কি। তাহলে 10 থেকে বাদ যাবে কত? 3। 10 - 3 ডিভাইডেড m কত বলো? m হচ্ছে 2। তাহলে এখান থেকে কিন্তু ত্বরণটা তুমি পেয়ে যাচ্ছ। ত্বরণটা কত বলো তো দেখি? এখান থেকে 7/2, তাহলে 7/2 মানে 3.5। তাহলে এখান থেকে মানটা আসলো 3.5 কিমি/সেকেন্ড স্কয়ার। ত্বরণ পেয়ে গেছি। এখন মান বসাও, ত্বরণের মান বসাও এখানে। এ কত? 3.5 × t²। টি এর মান কত সেকেন্ড? 10 সেকেন্ড সময় ধরে ওই ত্বরণটা কার্যকর ছিল। তাহলে এইটা ক্যালকুলেট করো। এখন ক্যালকুলেট করলেই আমরা S1 এর মানটা পেয়ে যাব। তাহলে কত? 0.5 × 3.5 × 100, 175 কিলোমিটার। ওকে, S1 পেয়ে গেছি। এখন S2 বের করো। এখন S2 বের করার ক্ষেত্রে কোন সূত্র ইউজ করব সেটা দেখো। এখানে কোনো সময় দেওয়া আছে কি? নাই, সময় দেওয়া নেই। কিন্তু আমরা শেষ বেগটা জানি, কত? 0। শেষ বেগ জানি। এখন আদি বেগটা যদি বের করতে পারি, তাহলে দেখো তো আমরা এই সূত্র দিয়ে করতে পারবো কিনা? v² = u² + 2as। এই সূত্র দিয়ে করতে পারবো কিনা? পারবো। কারণ এই সূত্রে কোনো সময় লাগতেছে কি? সময় লাগতেছে না। v² = u² + 2as সূত্রে কোনো সময় লাগতেছে না। আমি 2 কেন দিছি? কারণ এই S2 বের করতেছি এই কারণে। এখন জানা দরকার কি? এই বেগ এবং এই বেগ এইটুকু সময়ের মধ্যে। তাহলে এই বেগটা তো জানি, মানে শেষ বেগটা জানি 0। আদি বেগটা কি জানি না। কিন্তু এই আদি বেগটা প্রথম পোরশনের শেষ বেগ। তাহলে প্রথম পোরশন থেকে শেষ বেগ বের করতে পারলেই আমি দ্বিতীয় পোরশন থেকে আদি বেগটা বের করে ফেললাম। সেটা তো আমার লাগবে। তাহলে এখন আমি যেটা করব, এই বেগটা বের করে নেব যেটা দেওয়া নেই। কোনটা সেটা? এই পয়েন্টের বেগ। কারণ এটা ছিল আদিবেগ, মানে এই পোরশনের জন্য এটা আদিবেগ, এটা শেষ বেগ। এখান থেকে কমে 0 হয়েছিল। তাহলে এটা বের করো। এইটা বের করার জন্য আমার লাগবে কি বলো? এইটা বের করার জন্য প্রথম পোরশনের ক্ষেত্রে v = u + at। ওকে, প্রথম পোরশনের, এই যে প্রথম পোরশনের ক্ষেত্রে শেষ বেগ। তাহলে আদিবেগ কত? প্রথম পোরশনের 0। তাহলে এটা 0। এ কত? প্রথম পোরশনের ক্ষেত্রে এ হচ্ছে, এখানে বের করছিলাম কোথায়? এ বের করছিলাম এই যে প্রথম পোরশনের এ, ত্বরণ 3.5 × টি এর মান কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে বেগটা কত হয় বলো? 35 মিটার/সেকেন্ড পাইছি। অর্থাৎ এই 10 সেকেন্ড পরের এই পয়েন্টের বেগটা পাইছি। তাহলে এই পয়েন্টের বেগটা এটার জন্য আদিবেগ। তাহলে সেই আদিবেগটা পেয়ে গেছি। এখন S2 যে বের করব, ভিও জানি, ইও জানি। এই যে ভি আর ইউ জানি, তাহলে S খুব সহজেই বের করা যাবে। ঠিক আছে, খুব সহজেই বের করা যাবে। এখন দেখো, তাহলে আমরা বের করব, এখান থেকে S2 বের করব। তাহলে v² - u² / 2s। এই u² এর শেষে বিয়োগ হয়ে যায়, তাহলে থাকে v² - u², এবং এটার সাথে 2 এ গুণাকার আছে, 2 এটা হবে ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে S2 = v² - u² ডিভাইডেড কি বলতো? 2a। এখন কথা হচ্ছে যে এটা তো ছিল A1,
তো A1 এর যে মানটা এবং A2 এর যে মানটা এই দুটো কিন্তু একই না, কারণ এখানে ত্বরণ আর এই জায়গায় মন্দন। তাহলে এই জায়গায় যে মন্দন সেটা বের করে নিতে হবে, সেটার মতো আমি জানি না, তাহলে সেটাও বের করে নাও। তাহলে আমরা কি জানি এখানে কার্যকরী বল কত, মানে এখানে ফ্রিকশন বলটাই কার্যকর, আর তো কোনো বল নেই। তাহলে এটা দিয়ে আমরা কি মন্দনটা বের করব। এ ফিজিক্যাল কি বলতো, MA, এ হচ্ছে 2। এখানে কাজ করবে কে, শুধুমাত্র ফ্রিকশন, কারণ ফ্রিকশনের কারণে এই মন্দনটা সৃষ্টি হবে। এখন দেখো এই বলটা কাজ করতেছে এইদিকে, সেটাকে পজিটিভ ধরে কাজ করছি, 10 নিউটন কি ধরছি, পজিটিভ ধরছি, এই যে পজিটিভ, এফ এর মান পজিটিভ ধরছি। আর এই তিনটা কি উল্টা দিকে না, তাহলে এইটা যদি পজিটিভ হয় এটা কি হবে, নেগেটিভ, কারণ এটা দিক রাশি, এটার অবশ্যই দিক গুরুত্বপূর্ণ। তাহলে এইটা যাচ্ছে ডান দিকে, তাহলে এটা আসতেছে বাম দিকে। এটা যদি পজিটিভ হয় এই মানটা কি অবশ্যই নেগেটিভ, অবশ্যই কি নেগেটিভ। এই কারণে আমরা যেটা করব, এখান থেকে A2 বের করার সময়, যখন A2 লিখবো F/m, তখন F এর মানটা বসাবো নেগেটিভ 3 ডিভাইডেড M এর মান হচ্ছে 2, তাহলে 3/2। এবং এইটা কত হবে বলো তো, 3/2 মানে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দনটা পেয়ে গেলাম আমি। এই মন্দনটা কোথাকার, এই 2 নং পোর্শনের। এখন মান বসাও সব। তাহলে এখান থেকে ভি এর মান কত বলো তো, শেষ বেগ হচ্ছে, শেষ বেগ কোন অংশের শেষ বেগ, এই অংশের শেষ বেগ 0, তাহলে 0 - u²। ইউটা কিন্তু বের করছি কত, 35, এই 35-এর উপর স্কোয়ার ডিভাইডেড, নিচে হচ্ছে 2 × A2 কত, -1.5। হ্যাঁ, এই তো। এখন এখান থেকে একটা মান কিন্তু চলে আসবে, এখান থেকে মানটা কত আসবে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসতেছে 35² ডিভাইডেড 3, 408.3। ওকে, এই যে মাইনাস মাইনাস কাটা যাবে। এখন S1 আর S2 যোগ করে দেখো কত আসে, S1 + S2, এই দুটো যোগ করে আমি দেখবো যে আসলে সেটা কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে 175-এর সাথে এটা যোগ করো, প্লাস 175, তাহলে আসতেছে 583, 583.33। দুঃখজনক, অল্পতে কি হয়নি বলো তো, অল্পতে উদ্দেশ্যটা সফল হয়নি। তাহলে এই মানটা কি বলো তো, 584 চেয়ে কম না, 584 চেয়ে কম। অল্পতে উদ্দেশ্যটা কি হলো না, সফল হলো না। ঠিক আছে, দেখছো অল্পতে উদ্দেশ্যটা সফল হয়নি। তাহলে এমনভাবে প্রিপারেশন নিবা যাতে অল্পতে তোমার A+ মিস না হয়। ঠিক আছে, অল্পতে A+ মিস হতে পারে, তাহলে প্রিপারেশন কি করতে হবে, একদম 100% ফুলি প্রিপারেশন নিতে হবে।